নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন আজকে টিপস দেখে নিই। আমাদের অনেকের বাড়িতেই একটি গ্যাসের সিলিন্ডার থাকে। রান্নাবাড়ি করতে গিয়ে গ্যাস শেষ হয়ে যায়, তখনই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন। এই ধরনের পেন্সিল প্রত্যেকের বাড়িতেই থাকে। তাই যেদিনকে আপনারা গ্যাস সিলিন্ডারটা ওভেনের সঙ্গে সেট করবেন, সেই দিনের ডেটটা লিখে রাখুন। তারপর আপনাদের গ্যাস 1.5 মাস যায় বা 1 মাস যায়, সেই হিসাবে গ্যাস যখন 1 মাস হবে, যদি 1 মাস যায় তার 1 দিন 2 দিন আগেই বুক করে দেবেন। তাহলে একটি গ্যাসের সিলিন্ডার হলেও রান্না করতে গিয়ে গ্যাস শেষ হলে আর কোনো রকম অসুবিধা হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই ধরনের যে শাড়িগুলো থাকে আমাদের বাড়িতে, সিনথেটিকের শাড়ি, সিল্কের শাড়ি, জর্জেটের শাড়ি, কি হয় বারবার আমরা ভাঁজ করতে যাই আর শাড়িটা বারবার আমাদের এলোমেলো হয়ে যায়, আর বারবার ঠিক করতে গেলে অনেকটা সময় আমাদের লেগে যায়। তাই বারবার কোনো রকম ঠিক করার প্রয়োজন পড়বে না। শাড়ির পাড়ও বারবার খুলে যাবে না। একটি চিরুনি নিয়ে নিন। চিরুনির মধ্যে শাড়িটাকে আপনারা এইভাবে ভাঁজ করতে থাকুন। দেখুন আমি যেভাবে ভাঁজ করছি ঠিক এইভাবেই দাঁড়িয়ে ভাঁজটা করবেন। তাহলে কি হবে, সুন্দরভাবে শাড়িটা ফোল্ড হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে ভাঁজ হয়ে গেল, শাড়ির থেকে পাড় বের হয়ে যায়নি। ভালোভাবে ভাঁজ করার পর সেফটি পিন আমরা যে এখানে চিরুনিটা লাগিয়েছিলাম সেটাকে খুলে নিলাম। এইভাবে আপনারা খুব কম সময়ের মধ্যেই যে কোনো সিনথেটিক, সিল্ক বা জর্জেটের শাড়ি ভাঁজ করে নিতে পারবেন। ভাঁজটাও সুন্দর হবে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি। ভাতের হাঁড়িতে কখনো খুন্তির ব্যবহার করে দেখেছেন? কেন ভাতের হাঁড়িতে আমরা খুন্তির ব্যবহার করব? চলুন তাহলে দেখে নিই। অনেক সময় ভাত রান্না করতে গিয়ে দেখা যায় ঢাকনাটা এইভাবে দেওয়া থাকে, ফ্যান পড়তে থাকে, হাঁড়িটা নোংরা হয়, গ্যাস ওভেন, কিচেন স্ল্যাব নোংরা হয়। আর যদি খুলে রাখা হয় গ্যাসের খরচও বেশি হয়, ভাতটা হতে অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন। কি করতে হবে, এই দেখুন আমাদের বাড়িতে যে খুন্তি বা হাতা আছে, যে কোনো কিছু নিয়ে নেবেন, ভাতের হাঁড়ির ওপরে এইভাবে দেবেন, তারপর ঢাকনাটা আপনারা এইভাবে দিয়ে দেবেন। এতে কি হবে, কিছুটা ফাঁকা থাকবে আর ভাতের হাঁড়ির ঢাকনাও পড়বে না, গরম হাওয়াও বের হবে। রসুন আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। রসুনের খোসা ছাড়াতে গেলে নখ দিয়ে আমরা টানাটানি করি, এতে আমাদের নখটাও নোংরা হয়ে যায় আর ভীষণ বাজে দুর্গন্ধ হয়। আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের বোতলের ঢাকনা থাকে, সে জলের বোতল হোক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল। একটি ঢাকনা নিয়ে নিন, ঢাকনাটা দিয়ে এইভাবে রসুনের ওপরে হালকা করে টানতে থাকুন। দেখবেন কত দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম আপনাদের নখ দিয়ে টানাটানি করতে হবে না, এমনকি আপনাদের নখ নোংরাও হবে না, বাজে দুর্গন্ধও হবে না। শুধু বড় রসুন নয়, ছোট রসুনের কোয়াও কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা অনেক সময় গুড় এরকমভাবে রেখে দিই, দোকান থেকে এনে পলিথিনের মধ্যেই ভরে রাখি। পলিথিনের মধ্যে ভরে রাখলে দেখবেন গুড়ের মধ্যে ভেজা ভাব চলে আসে আর গুড়টা গলতে শুরু করে, গুড় থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। তাই এইভাবে রাখলে বেশি দিন রাখা যায় না। আমাদের বাড়িতে যে টিস্যু পেপার বা নর্মাল খবরের কাগজ থাকে, তার মধ্যে আপনারা গুড়টাকে এইভাবে ভালো করে পেঁচিয়ে নিন। তারপর কোনো কৌটোয় রাখলে 1 বছর রাখলেও গুড়টার মধ্যে জল ভাব, ভেজা ভাব আসবে না, গুড় থেকে বাজে দুর্গন্ধ বের হবে না। আপনিও কি হাঁটু ব্যথা, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন? ব্যথা কমানোর জন্য বাজার থেকে অনেকটা টাকা খরচা করে পেন কিলার কিনে খাচ্ছেন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই একবার আপনারা ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি যত পুরনোই ব্যথা হোক না কেন, বাতের ব্যথা বা হাঁটু ব্যথা, কোমরে ব্যথা খুব সহজেই দূর হবে। আমরা কম বেশি প্রত্যেকেই পটলের সবজি খেয়ে থাকি বন্ধুরা। পটলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে আমি একটি টাটকা, ফ্রেশ
পটল নিয়ে নিয়েছি। কিভাবে এটাকে অ্যাপ্লাই করলে আমাদের ব্যথা থেকে খুব সহজেই আমরা আরাম পাবো, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যে পটলটা আমি নিয়েছি সেই পটলটাকে কি করব, অর্ধেক করে কেটে নেব। এইভাবে আমাদের পটলটাকে অর্ধেক করে সবার প্রথমে কেটে নিতে হবে। তারপর পটলের ভেতরে থাকা সাদা যে বীজের অংশটা আছে সেটাকে আমরা কি করব, একটি চামচ আমি এখানে নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে সেই অংশটাকে আমি এখানে বের করে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি চামচ এর সাহায্যে ভেতরের অংশটাকে বের করে নিলাম। এটাকেও ফেলবো না, এটাকে আমরা পরে ব্যবহার করব। কী কাজে অবশ্যই আমি আপনাদের জানাবো। সবার প্রথমে পটলের ভেতরের অংশটাকে বের করে নেওয়ার পর যে সবুজ অংশটা থাকে সেটাকে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি সবুজ অংশটাকে। এই দেখুন, এখানে আমি ভালো করে এই অংশটাকে গ্রেট করে নিলাম। এবার এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব বন্ধুরা, যাতে আমাদের ব্যথা খুব সহজেই চলে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুনের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। রসুন 2-3 কোয়া নিতে হবে। তারপর রসুনটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আমাদের গ্রেট করে দিতে হবে। এই যে দেখুন, আমি এখানে রসুনটাকে নিলাম, রসুনটাকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যাতে রসুনের রসটাও খুব ভালোভাবে বের হয়। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। কি করব, এই যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের মধ্যে আমাদের কিছু জিনিস এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সবার প্রথমে যে জিনিসটা আমি নিচ্ছি, এই দেখুন, এখানে আমি দেশলাই কাঠির যে বারুদের অংশটা রয়েছে তার মধ্যে সালফার থাকে। সালফার ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। 10-12টা বা 5-6টা আপনারা কতটা পরিমাণ তৈরি করছেন সেই হিসাবে নেবেন। কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কালো জিরে দিলাম। দেখুন, যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস ব্যথা কমাতে আমাদের ভীষণ সাহায্য করে। সব উপকরণ দেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিয়েও খুব ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে এখানে আমি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিলাম। পটলের বীজের ভেতরের অংশটাকে যেটা রেখেছিলাম তার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন দিলাম। কিভাবে ব্যবহার করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। লো ফ্লেমে এখানে আমাদের এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে ভালোভাবে জলটা ফোটে। যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই এটা আমাদের ব্যবহার করতে হবে। জলটা ভালোভাবে গরম হয়েছে, নামিয়ে নেব। এরপর আমাদের যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটাকে কি করছি, এই দেখুন, ভালো করে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে মিশ্রণটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে ঠিকঠাক মতো কাজ হবে না। তাই লো ফ্লেমেই এটাকে আমাদের তেলটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, একদম লো ফ্লেম রয়েছে, আর এইভাবে আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করছি। আর এইভাবে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন যাতে ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়। আর এটা তৈরি করে রেখে দেওয়া যাবে, সহজে এটা নষ্ট হয় না। এটা এখনও প্রচণ্ড গরম রয়েছে, কিছু সময় অপেক্ষা করব হালকা ঠান্ডা হওয়ার জন্য। আমাদের যেখানেই ব্যথা হোক না কেন, হাঁটুতে, কোমরে কিংবা বাতের ব্যথা, সে যেখানেই ব্যথা হোক সেখানেই আপনারা এটাকে অ্যাপ্লাই করুন। বন্ধুরা, দেখবেন অনেক সময় হাঁটাচলা করতে গেলে হাঁটুতে কটকট আওয়াজ হয়, মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা করে, ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে মেঝেতে পা রাখলেই শির দ্বারা যন্ত্রণা করে,
কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁটুতে প্রচণ্ড ব্যথা, রুটি বেলতে গেলে হাতের কবজি ব্যথা করে, যেখানেই ব্যথা করুক আপনারা এই তেলটা একবার অ্যাপ্লাই করুন, খুব সহজেই আরাম কিন্তু পেয়ে যাবেন ঘরোয়া এই রেমেডি ব্যবহার করলে। সবার প্রথমে যে জলটা আমরা তৈরি করে নিয়েছি সেই জলের মধ্যে একটি কাপড় দিয়ে দিলাম, কাপড়টাকে ডুবিয়ে নিলাম যেখানে আমাদের ব্যথা। সবার প্রথমে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এইভাবে গরম সেক দিতে হবে। ব্যথার জায়গায় গরম সেক দিলে নার্ভ খুব ভালো কাজ করে, নার্ভ সচল থাকে। হাঁটুতে ব্যথা হোক কিংবা কোমরেই ব্যথা, যেখানেই ব্যথা আপনারা এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে গরম সেকটা দিয়ে নিন। যেহেতু এখানে জলের মধ্যে আরও উপাদান রয়েছে তাই কিন্তু উপকার পাবেন। তারপর যে তেলটা আমরা তৈরি করেছি এই তেলটা তৈরি করে রেখে দিন। আপনারা যখনই ব্যথা করবে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে ব্যথার জায়গায় খুব ভালো করে আমাদের একটু মালিশ করতে হবে। ব্যথার জায়গায় যদি একটু ভালো করে মালিশ করেন দেখবেন, বেশি নয় 10 থেকে 15 মিনিট মালিশ করুন, পরপর 2 থেকে 3 দিন দুবেলা করে মালিশ করুন। কত সহজেই আপনাদের ব্যথা দেখবেন কমে যাবে। কোনো রকম ব্যথা কমানোর জন্য আপনাদের ওষুধ কিনে খেতে হবে না। ব্যথার মালিশ করার পর ব্যথার জায়গায় একটি কাপড় এইভাবে বেঁধে রাখুন যাতে জায়গাটা আপনাদের অনেকটা সময় গরম থাকে। তাহলে বন্ধুরা এই রেমেডিটি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করুন, দেখবেন ব্যথার থেকে খুব সহজেই আরাম পাবেন, ব্যথা কমবে, এমনকি আপনাদের ওষুধ কিনে খেতে হবে না। আপনাদের যদি এই যে এইভাবে অনেক সময় রুটি বেলতে গেলে কবজিতে ব্যথা করে বা বাচ্চারা খেলাধুলো করলেও চোট পায়, তাই হালকা মোচকা লাগে, সেই সব জায়গায় এইভাবে তেল তৈরি করে অ্যাপ্লাই করলেই দেখবেন আপনারা কত সহজেই ব্যথা ঘরোয়া উপায়ে কমিয়ে ফেলতে পারেন। প্রাকৃতিক জিনিস, কোনো রকম ক্ষতি হবে না, তাই আপনারা নির্দ্বিধায় এটাকে ব্যবহার করে দেখতে পারেন। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা উজালা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। কখনো তেলের মধ্যে উজালার ব্যবহার করে দেখেছেন? কেন আমরা তেলের মধ্যে উজালার ব্যবহার করব চলুন দেখে নিই। উজালা আর তেলটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি ফেটিয়ে নিলাম। খুব সুন্দর করে এখানে আমাদের উজালার তেলটাকে ফেটিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে, বিশেষ করে ছোট বাচ্চাদের এই ধরনের জুতোগুলো থাকে না, স্কুল শুজ বা অফিসের জুতো, অনেক সময় নোংরা হয়ে যায়, পালিশ করার কালি শেষ হয়ে যায়, দোকানে যাওয়াও হয়তো সম্ভব নয়, তাই এইভাবে একটি মিশ্রণ তৈরি করে নিন উজালা আর সরিষার তেল। তারপর মিশ্রণটা কোনো কাপড় বা তুলো দিয়ে খুব ভালো করে জুতোতে লাগানোর পর এইভাবে একটু ডলে নিতে হবে। তাহলেই পালিশের মতো চকচকে হয়ে যাবে আপনাদের জুতো। কেউ দেখে বলবেই না যে জুতোটা আপনারা পালিশ করেননি, ঘরোয়া এইভাবে পরিষ্কার করেছেন। দুটো জুতোর মধ্যে পার্থক্য দেখুন। আর একটা আমি হাত দিয়ে মুছেও দেখাচ্ছি, এটা কিন্তু উঠবেও না। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের পৃষ্ঠা থাকে, নর্মাল একটি খাতার পৃষ্ঠাই অনেকটা টাকা আমাদের বাঁচিয়ে দিতে পারে। এখানে দেখুন নর্মাল একটি খাতার পৃষ্ঠা আমি নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল। এখানে রিফাইন তেলই নিতে হবে। একটি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের সাহায্যে রিফাইন তেলটাকে খুব ভালো করে পৃষ্ঠার দুদিকেই এইভাবে লাগিয়ে নেব। অতিরিক্ত তেল থাকলে কোনো কাপড় দিয়ে সেই এক্সট্রা তেলটাকে মুছে নিতে হবে। তাহলেই দেখুন বাড়িতে বসেই তৈরি হয়ে গেল কত সুন্দর আমাদের বাটার পেপার। আর এই ধরনের বাটার পেপারের সাহায্যে আমরা বাড়িতে খুব সহজেই প্যাটিস, কেক এই জাতীয় জিনিসগুলো তৈরি করতে পারি। আর বাটার পেপার বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয়, সেই টাকাটাও বেঁচে যাবে। আর এটাকে আপনারা এইভাবে তৈরি করে 2-3টে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিন, যখন প্রয়োজন তখনই বের করে আপনারা এটাকে ব্যবহার করতে কিন্তু পারবেন। বেগুনি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় বেসনের ব্যাটারের মধ্যে বেগুনিটা এইভাবে দিলে দেখবেন কি হয়, এই যে ব্যাটারটি কোথাও বেশি লাগে, কোথাও কম, বা দেখা যায় ঠিকঠাক মতো হয় না, আমাদের হাতেও বেশি লেগে যায়। তাই একটি কাজ করবেন, আপনারা একটি গ্লাস নিয়ে নিন, ব্যাটারটাকে এইভাবে গ্লাসের মধ্যে ভরে নিন। তারপর বেগুনি ভাজুন বা কুমড়ো ভাজুন, এইভাবে ব্যাটারে যে কোনো জিনিস ভাজবেন সহজেই ভাজা হবে। আর অতিরিক্ত এক্সট্রা ব্যাটারও থাকবে না। এক্সট্রা ব্যাটারটাকে এইভাবে কাচিয়ে নিন, তাহলেই দেখবেন সুন্দরভাবে আপনারা ভেজে নিতে পারবেন। আমি আরও একটি দেখাচ্ছি, এই দেখুন এইভাবে ডুবিয়ে নিলাম, এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে এইভাবে কাচিয়ে নেব, তারপর তেলের মধ্যে আমরা দিয়ে দেব।
পরের টিপসটি চলুন দেখে নিই। বেসিন বা সিঙ্ক কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় দেখবেন বেসিন বা সিঙ্ক যেটা থাকে না, রাত্রিবেলায় এই যে পাইপ বেয়ে ছোট ছোট পোকা, আরশোলা, বিশেষ করে বর্ষাকালে কেঁচো পাইপ বেয়ে ছোট ছোট কেন্ন আমাদের রান্নাঘরে ঢুকে যায়। আমাদের রান্নাঘর, ডাইনিং রুমটাকে নোংরা করে দেয়। রোজ রোজ পরিষ্কার করা, গরম জল ঢালা কারোর পক্ষেই সম্ভব নয়। রাত্রিবেলায় আপনারা সামান্য হলুদ নিয়ে নিন। হলুদ গুঁড়ো এইভাবে বেসিনের বা সিঙ্কের মুখে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবেন। জল বেশি নয়, যাতে পাইপের মধ্যে হলুদ গুঁড়োটা বেশ কিছু সময় থাকে। এর ফলে কি হবে, যত ব্যাকটেরিয়া, জীবাণু, আরশোলা কিংবা কেঁচো নোংরা আছে সব বের হয়ে যাবে। রাত্রিবেলা এইভাবে দিয়ে রাখবেন আর কলটা চালাবেন না। সকালে উঠে কলটা দিয়ে ঘরোয়া একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা, আমাদের দাঁত অনেক সময় এরকম হলুদ হয়ে যায়। এমনকি মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। নানা ধরনের জিনিস, প্রোডাক্ট ব্যবহার করেও দেখা যায় দাঁতের হলুদ ভাব দূর করা যাচ্ছে না বন্ধুরা। তাহলে একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। যাদের দাঁত একেবারে হলুদ হয়ে গেছে, এমনকি দাঁতে কড়া পড়ে গেছে, মুখ থেকে কথা বলতে গেলে কারোর সঙ্গে ভীষণ বাজে দুর্গন্ধ বেরায়, এমনকি দাঁত মাজতে গেলে দেখা যায় রক্ত বের হচ্ছে মাড়ি থেকে, মাড়িতে ইনফেকশান হয়ে গেছে, ফুলে গেছে, পায়রিয়ার মতো সমস্যা, তাহলে এই রেমেডিটি যদি 1 থেকে 2 দিন ব্যবহার করেন, দেখবেন দাঁতের সব সমস্যা খুব সহজেই দূর করে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, দাঁত হবে সাদা ধবধবে মুক্তোর মতো, মুখ থেকে কথা বলতে গেলেও যে গন্ধ বের হয় সেটাও দূর হবে, ইনফেকশানও কেটে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই যেটা থাকে বন্ধুরা, সেটা হলো মেথি। মেথি আমরা কম বেশি প্রত্যেকেই মশলায় খেয়ে থাকি, কিন্তু মেথির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের দাঁতের জন্য ভীষণ ভালো। দাঁতকে আমাদের সাদা ধবধবে করে, দাঁতকে যাদের ইনফেকশান হয়ে যায় দাঁতে, সেই সব সমস্যা দূর করে। মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিটা ক্যারোটিন, যেটা আমাদের চুলের জন্য যেরকম ভালো, দাঁতের জন্য ভীষণ উপকারী। যদি আমরা এর সঠিক পদ্ধতি জানতে পারি, তাহলে কিন্তু আমাদের দাঁত একদম সাদা ধবধবে হয়ে যাবে। এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। এখানে আমি সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা মেথি দানা। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মেথি দানা থাকে। এবার এই মেথি দানার সঙ্গে আরও কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আদা। যে আদা আমরা রান্নায় খেয়ে থাকি, সেই আদাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। এই দেখুন আদাটা নিয়ে নিলাম। এবার আমি কি করব, ছোট ছোট করে পিস করে নেব। খোসা সমেত আদাটাকে নিচ্ছি, আর আদাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে ছোট ছোট পিস করে আদাটাকে আমাদের নিয়ে নিতে হবে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব, এখানে দেখুন বেশ কিছুটা আদা আমার নেওয়া হয়ে গেছে। তারপর যে জিনিসটা নেব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একদম ডিপ কালারের পেঁয়াজ। যে পেঁয়াজগুলোর কালার এরকম একদম ডিপ, এমনকি গন্ধটাও বেশি, ঝাঁঝ বেশি, সেই ডিপ কালারের পেঁয়াজ কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ ভালো। কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার, যে সালফার আমাদের দাঁতকে মজবুত করতে সাহায্য করে, এমনকি দাঁতের মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এখানে আমি অর্ধেক পেঁয়াজের ব্যবহার করছি। খোসাটাকে ছাড়িয়ে নিলাম। কিভাবে ইউজ করতে হবে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে এখানে আমি মেথি দানা আর দেখুন সেই সঙ্গে যে আদাটা কেটে রেখেছিলাম, সেই আদাটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি কি করব, নিয়ে নেব একটি বেলন দিয়ে হালকা করে বাড়ি দিয়ে আমাদের জাস্ট গুঁড়ো করতে হবে। এখানে কিন্তু কোনো রকম পাউডার তৈরি করার প্রয়োজন নেই। হালকা করে একটু গুঁড়ো করে নিচ্ছি, মানে থেতো করে নিচ্ছি এই যে মেথি দানা আর আদাটাকে। এইভাবে একটু ভালো করে থেতো করে নিতে হবে, মানে যাতে হালকা করে ভেঙে যায়, গুঁড়ো হয়ে যায়, একদম পাউডার করার কোনো প্রয়োজন নেই। এইভাবে কিছু সময়ের জন্য আমি একটু থেতো করে নিলাম। এবার আমি একটি পাত্রের মধ্যে এই যে আদা আর মেথি দানাটাকে নিয়ে নেব। এটা আপনারা একদিন তৈরি করে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। এটা নষ্ট হয় না, অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে। এবার যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি। একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এখানে আমাদের পেঁয়াজটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নিতে হবে। অর্ধেক পেঁয়াজ নিলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা গ্রেট করার পর সব উপকরণ কি করব, খুব ভালো করে আমরা মিশিয়ে নেব।
দেখুন এইভাবে সব উপকরণ খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো আমাদের দাঁতের ইনফেকশান দূর করে, পায়রিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। হলুদ গুঁড়োটা দিয়েও দেখুন খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। যাদের মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বেরোয় তারা কি করবেন, আমাদের বাড়িতে কম বেশি উচ্ছে বা করলা আমরা খেয়েই থাকি। উচ্ছে বা করলার স্বাদ আমরা তেতো প্রত্যেকেই জানি। আমাদের মুখের দাঁতে যত ব্যাকটেরিয়া জীবাণু আছে সেটা ধ্বংস করতে কিন্তু ভীষণ সাহায্য করে উচ্ছে। এখানে আমি উচ্ছে হোক বা করলা যে কোনো কিছুই আপনারা এইভাবে ছোট ছোট পিস পিস করে 3-4 টুকরো আপনারা নিয়ে নিন। এই দেখুন এবার আমি নিয়ে নিচ্ছি তেজপাতা টুকরো করে। এইভাবে তেজপাতাও কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে ভীষণ সাহায্য করে। 1 গ্লাস পরিমাণ আমি দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। লো ফ্লেমে এটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন ফুটিয়ে নিতে হবে। অনেকটা সময় নয়, 1 থেকে 2 মিনিট ফুটালেই হবে, যাতে তেজপাতার গন্ধ আর উচ্ছের উপকারিতা জলে ভালোভাবে মেশে। এবার একটি ছাঁকনি আমি নিয়েছি, ছাঁকনি দিয়ে ভালো করে আমরা মিশ্রণটা ছেঁকে নিলাম। এটা কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদের পরে জানাচ্ছি। এটা যেহেতু এখনও প্রচণ্ড গরম রয়েছে তাই হালকা একটু ঠান্ডা করে নেব, আর হালকা ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে, মানে উষ্ণ গরম। আর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম আগে থাকতেই, সেই এখানে একটি ব্রাশ নিয়েছি। ব্রাশের মধ্যে আমি মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণ টুথপেস্টও এখানে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এইভাবে মিশ্রণটা লাগানোর পর এখানে দেখুন আমি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিচ্ছি। টুথপেস্টটাকে নিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে নেব। সবার প্রথমে কি করব, আমাদের দাঁতটাকে এইভাবে খুব সুন্দর করে ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে পরিষ্কার করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। যাদের দাঁতে হলুদ হয়ে গেছে, পাথর জমে গেছে, দেখবেন 1 থেকে 2 দিন 2 বেলা করে ট্রাই করুন, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে, এমনকি সকালে খাওয়া দাওয়ার আগে। তাহলেই দেখবেন আপনাদের দাঁত যে হলুদ হয়ে গেছে বা যে দুর্গন্ধ বের হয় সেগুলো সব সমস্যা দূর হবে। এমনকি সাদা ধবধবে মুক্তোর মতো দাঁত কিন্তু আপনারা খুব সহজেই বন্ধুরা পেয়ে যাবেন। এবার যাদের মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বেরোয় তারা কি করবে, উচ্ছের যে জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই জলটা নিয়ে কি করব, ভালো করে একটু কুলিকুচি করব। 10 সেকেন্ড মতো মুখের মধ্যে রেখে দেব, তারপর এইভাবে কুলিকুচি করতে হবে। তাহলেই দেখবেন খুব সহজেই আপনাদের হলুদ দাঁত, পাথর পড়ে যাওয়া দাঁত সাদা ধবধবে হবে। এমনকি আপনাদের দাঁতের ইনফেকশান দূর হয়ে মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বেরোয় সেটাও কিন্তু চলে যাবে। তাই একবার হলেও রেমেডিটি ট্রাই করুন। যদি উপকার পান, আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছেও এই ছোট্ট রেমেডিটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না।